দেশে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা কম, আছে ভোগান্তির নানা অভিযোগও। চিকিৎসকদের সহানুভূতি অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রচুর উচ্ছিষ্টাংশ সংগ্রহে মাঠ পর্যায়ে নেই প্রশিক্ষিত জনবল। সুষ্ঠু তদারকিতে গড়ে উঠতে পারে আলাদা লাভজনক শিল্প, মত সংশ্লিষ্টদের। নিরাপত্তার অজুহাতে রাজধানীর করাইল বস্তি থেকে গুলশান বনানী পারাপারে নৌকা বন্ধ, বিপাকে লাখো মানুষ, বেকার শতাধিক মাঝি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। অপরাধী শনাক্তে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের, এলাকাবাসীর স্বস্তি। এবং কাতারে ফিফার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের মামলার পর হয়রানির শিকার প্রবাসীরা, দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলছেন রাষ্ট্রদূত। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। নানা সংকট আর ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতাল, যা শুরু হয় হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাটার দীর্ঘ লাইনের অনিয়মের মধ্য দিয়েই। কোনো মতে টিকিট পেলেও চিকিৎসকের দেখা পেতে অসুস্থ রোগীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত সুবিধা থাকলেও স্বাস্থ্যসেবা পাওয়া যায় না এসব হাসপাতালে। এজন্য প্রয়োজনীয় হাসপাতাল কম থাকা এবং সেবা না দেওয়ার মানসিকতাকে দুষছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের একমাত্র পঙ্গু হাসপাতালের সামনের দৃশ্য এটি। কারো হাত ভাঙা, কারো পা। চিকিৎসকের সিরিয়াল না পাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় এসব রোগী অপেক্ষা করছেন হাসপাতালের বারান্দাতেই। বিনামূল্যে ট্রলি পাওয়ার নিয়ম থাকলেও সেটির অভাবে অনেকে আবার ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন অ্যাম্বুলেন্সের ভেতরেই। ট্রলি পাইতেছি না, নামতে পারতেছি না, কষ্ট পাইতেছি অ্যাম্বুলেন্সে বসে। চিকিৎসা পাইতেছি না, এই যে এক সপ্তাহ ধরে ঢাকা শহর ঘুরতে আছি, চিকিৎসা ডাক্তার পাওয়া যায় না। বলে বৃহস্পতিবার আসতে, আজকে আসতে, সে আবার বলে শনিবারে আসতে। আমরা গরিব দেখে কি আমাদের কোনো দাম নাই? রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে ভোগান্তির কোনো শেষ নেই। টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসকের রুমে প্রবেশ কিংবা বেড পাওয়া, সব জায়গাতেই থাকে চিকিৎসকের সহকারী কিংবা আয়াদের দৌরাত্ম্য। 20 টাকা ধরাইয়া দিলে ফেরে ভিতরে লইয়া যায়, হেডটা কাজ সারিয়া আয়া পড়ে। আমরা দিতে পারি না, আমরা সিরিয়ালে 100 টাকা দিয়েছে, ঢুকিয়া আলট্রাসাউন্ড করাইয়া দিয়েছে। আর আমরা এই যে সকাল 8টা থেকে আইয়া সিরিয়ালই আছি। আমার স্বামী 5 দিন ধরে অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে আসতে যাইতে আসি, একই কথা বলে যে সিট নাই, দুঃখিত ভর্তি করা যাবে না। আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, বড় কি করবো, অসহায় হয়ে পড়ছি। এখন আইসা মেডিকেলের বারান্দায় বসে থাকতে হয়। আমার পা ভেঙে গেছে, ওনাকে নিয়ে আসছিলাম ইমার্জেন্সিতে। আমি 1 ঘন্টা দৌড়াদৌড়ি করলাম যে একটা হুইল চেয়ার বা একটা ট্রলির জন্য, পাই নাই। 16 কোটি মানুষের জন্য দেশে এই মুহূর্তে সরকারি হাসপাতাল আছে মাত্র 124টি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 425 ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে 4860টি। এর মধ্যে ঢাকায় আছে মাত্র 18টি হাসপাতাল। বিশেষজ্ঞরা মনে করেন হাসপাতাল সংকটের পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিরও যথেষ্ট অভাব রয়েছে। আমাদের গুণগত চিকিৎসকের মানের কিন্তু অভাব নেই, ব্যবহারের ঘাটতি আছে। এখন যে বিদ্যমান হাসপাতালগুলো আছে সেখানে সরকার পর্যাপ্ত পরিমাণ লাইফ সেভিং মেডিসিন দিতে পারছে না। আর সরকার বলছে সংকট বিবেচনায় জাপানের সহায়তায় দেশে বেশ কয়েকটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। জাপানের সহযোগিতায় বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এক্সরে এবং অন্য ধরনের ইমেজিং সার্ভিসের জন্য আলাদা কেন্দ্র তৈরি করছে। পঙ্গু হাসপাতালে একটা নতুন সম্প্রসারিত বিল্ডিং এর কাজ প্রায় হলো শেষ পর্যায়ে। এছাড়া উন্নত বিশ্বের মতো দেশেও স্বাস্থ্যসেবা সরকারিভাবে বিনা খরচে চালু করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। চিকিৎসা সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, যার বড় একটি অংশ দেওয়ার কথা ছিল দেশের সরকারি হাসপাতালগুলোর। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতাল কম থাকা এবং যাও আছে তাদের সেবা না দেওয়ার প্রবণতার কারণে রোগীরা এসে সেবা তো পাচ্ছেন না, বরং নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এসব জায়গায় এসে। তাই রোগীদের মতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সরকারি হাসপাতাল বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে এসব হাসপাতালে ডাক্তারদের সেবা দেওয়ার মানও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে বহির্বিভাগে রোগীদের নানা সমস্যার কথা জানাতে এই মুহূর্তে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সিলেটের ওসমানী মেডিকেলে ইকরামুল কবির এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। হ্যাঁ শফিক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। আমি শুধু সোহরাওয়ার্দী হাসপাতালে না, আমি আশপাশের এখানকার
পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং নিউরোলজি ইনস্টিটিউট সহ আশপাশের সরকারি সব হাসপাতালে ঘুরেছি। সব হাসপাতালের দৃশ্য এরকম। আপনি যদি দেখেন যে বহির্বিভাগে যে টিকিটের দীর্ঘ লাইন, নারী পুরুষ উভয়ের, আপনি যেটা এখন দেখতে পাচ্ছেন এর ঠিক অপোজিটে আরও একটি কিন্তু এমন লাইন আছে যে লাইনে দাঁড়িয়ে এরকম যারা রোগী রয়েছেন তারা টিকিট সংগ্রহ করে টিকিট ডাক্তার দেখাচ্ছেন। এবং মূলত রোগীরা যে বিষয়টা আমাদের বলছেন, এই অঞ্চলে যতগুলো সরকারি হাসপাতাল আছে তারা সবাই যে অভিযোগটি করছেন যে রোগীর তুলনায় হাসপাতাল সংখ্যা যেমন কম তেমনি কম রয়েছে ডাক্তারদের সংখ্যাও। এই কারণে আসলে এই দুর্ভোগের কোনো শেষ হচ্ছে না, রোগীদের দুর্ভোগ শেষ হচ্ছে না, কোনো মতেই কমছে না। আপনি দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ শিশু বৃদ্ধ সব শ্রেণীর কিন্তু রোগী এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে কিন্তু একটি যেখানে ডাক্তাররা বহির্বিভাগে রোগী দেখে থাকেন তার একটি দীর্ঘ লাইন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড ভিড়। আসলে সকালবেলা এখন মাত্র 10টা বাজে, আপনি বুঝতেই পারছেন এই সকালবেলায় কিন্তু প্রচন্ড মানুষ ইতিমধ্যে চলে এসেছেন যারা ডাক্তার দেখাবেন। এবং এখানে আপনি জানেন যে মূলত সরকারি হাসপাতালে যারা আসেন তারা কিন্তু কিছুটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অন্যান্যদের তুলনায় কম থাকার কারণেই তারা সরকারি হাসপাতালে আসেন। তবে তারা যে অভিযোগটি করছেন যে এখানে তারা যে সেবাটি পাওয়ার কথা সেই সেবাটি তারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে মেডিকেল অফিসারের রুমের সামনেও ইতিমধ্যে লাইন দেখা যাচ্ছে, লাইন ধরে তারা দাঁড়িয়ে আছেন ডাক্তার দেখাবেন। এবং তারা যে বিষয়টি বলছেন যে এখানে বিশেষ করে যখন কোনো রোগীকে ভর্তি নেওয়া হয় তখন বেড দেওয়ার কথা থাকলেও বলা হয় যে বেড নেই বলে তাদেরকে জানানো হয় এবং তাদেরকে বলা হয় যে তারা যখনই আসেন নির্দিষ্ট সময়ে তারা ডাক্তার পান না বলে অভিযোগ করেন। তবে সবকিছু মিলিয়ে যে বিষয়টি আসলে বাস্তবতা সেটি হলো প্রয়োজনের তুলনায় ডাক্তার এবং হাসপাতাল কম থাকার কারণেই এই সমস্যাটা প্রকট আকার ধারণ করছে দেশের সব জায়গায়। এই জন্য রোগীরা যে বিষয়টি বারবার তারা পরামর্শ দিচ্ছেন যে দেশে সরকারি হাসপাতাল বাড়াতে হবে ডাক্তারদের সংখ্যা এবং বাহিরে যে টিকিট কাটার বুথ রয়েছে সে বুথ বাড়ানোর জন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন। এবং তারা, আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে দিই, আমরা এই যে এখন যে হাসপাতালে আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু টিকিট কাটার বুথ বাড়ানো হয়েছে সামনের অংশে। সেগুলো এ মাসের শেষে উদ্বোধন করার কথা ছিল, তবে সেটি এখনো করা যায়নি। আমরা জানতে পেরেছি হয়তো আগামী মাসের শুরুর দিকে স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে এই বুথগুলো উদ্বোধন করে দেবেন। তো সেই বুথগুলো উদ্বোধন করার পর হয়তো এখানকার ভোগান্তি কিছুটা কমে আসবে। যখন আরো বেশ কিছু বুথ হবে তখন ডাক্তাররা এখানে নিশ্চয়ই ডাক্তারদের সংখ্যাও বাড়ানো হবে বলে আমরা প্রত্যাশা করি। সব মিলিয়ে বুঝতে পারছেন যে এখন যে বিষয়টি বেশি দরকার যে হাসপাতাল বাড়ানোর পাশাপাশি ডাক্তার বাড়ানো দরকার। এবং আরেকটি যে বিষয়টি খুব বেশি প্রয়োজন, এখানে ডাক্তার রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার যেসব ইনস্ট্রুমেন্ট থাকার কথা, যেসব মেশিনারি থাকার কথা, রোগীরা বলছেন যে মেশিনারি যেসব আছে সেগুলোর যথার্থ ব্যবহার হয় না। এবং এখানে যেসব বিনামূল্যে যেসব চিকিৎসা পাওয়ার কথা, যেসব বিনামূল্যে ঔষধ পাওয়ার কথা, এগুলোও ঠিকমতো পাওয়া হয় না বলে রোগীরা আমাদের অভিযোগ করছেন। তো এই সমস্যাগুলো কিন্তু সমাধান হচ্ছে বলে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন। তো মোটামুটি শফিক, আমার কাছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী ইকরামুল কবির আছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা একটু সিলেট হাসপাতালের খবর জানতে চাই। ইকরাম। ধন্যবাদ রাকিব। সিলেটের এই যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এটি একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে সিলেট বিভাগের 4 জেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, ওদিকে নেত্রকোনা, সব জায়গা থেকে এখানে রোগী আসে। আমি এখানে হাসপাতাল সূত্রে যেটা জেনেছি যে বহির্বিভাগে প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 হাজার রোগী এখানে চিকিৎসা সেবা নিয়ে থাকে। এবং এই হাসপাতালের যেই আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যারা আছেন এই শফিক, আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু এই বহির্বিভাগের রোগী। এখানে যে ভবনটা আছে এই ভবনটা 2011 সালে শুধুমাত্র বহির্বিভাগের জন্যই খোলা উদ্বোধন করা হয়েছিল। আমি দুজন রোগীর সাথে এখানে কথা বলবো। কয়েকজন রোগী আছে, আপনি কখন আসছেন এবং কেন আসছেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি প্রায় 9টার দিকে আসছি সার্জারি রোগী নিয়ে, আমার বাতিজিকে নিয়ে, তো চিকিৎসা নেওয়ার জন্য। তার একটা হাটের মধ্যে একটা বুটা হয়েছে আর কি, এই জন্যই। তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছি মানে ডাক্তার হয়তো ডাউনে আছে ওয়ার্ডে, এই জন্য ডাক্তার এখন আসে নাই, আউটডোরে আসে নাই আর কি, এই জন্য। আচ্ছা, আমি আরেকজন রোগীর সাথে কথা বলবো। আপনার, আমি দেখতে পাচ্ছি হাতে ব্যান্ডেজ, আপনি কেন এসেছেন এবং কেন এখানে দাঁড়িয়ে আছেন, কার জন্য অপেক্ষা করছেন? মানে আমি দীপঙ্কর স্যারের জন্য অপেক্ষা করতেছি, মনে করেন আপনার ব্যান্ডেজ খোলার জন্য, আর সিলাই কাটবে আজকে, এ কারণে অপেক্ষা করতেছি।
আর আচ্ছা শফিক, আমি এখানে যারা রোগীরা আছে আমি বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে দেখেছি, যদিও আমি দেখাতে পারলে ভালো হতো। তাদের যেটা জানতে পেরেছি সেখানে হচ্ছে গিয়ে এখানে রুগীর এত বেশি চাপ, সেই তুলনায় চিকিৎসকের সংখ্যা তেমন নয়। এবং এখানে অনেকে অভিযোগ করেছেন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন, যে রুগীরা অনেক সময় 11টা 12টা, কোনো সময় আরো দেরিতে রুগীরা আছে, কোনো বিভাগে ডাক্তারও পাওয়া যায় না, চিকিৎসকও পাওয়া যায় না। এই অভিযোগটা আমি এখানে অনেক রুগীর কাছ থেকে শুনেছি। কারণ হচ্ছে কি ওনারা সকালে এসে যে হাসপাতালে ভিজিটে থাকে এবং হাসপাতালে ভিজিট করার পরে এখানে বহির্বিভাগে এসে আপনার বহির্বিভাগে যারা রোগী আছেন তাদেরকে দেখে থাকেন, এই সমস্ত অভিযোগ। এবং এখানে অত্যাধিক রোগীর চাপ এবং সেই তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এই ব্যাপারটি আমি স্থানীয় যে প্রশাসন রয়েছে, উসমানী হাসপাতালের প্রশাসন রয়েছে, প্রশাসন থেকে বলা হয়েছে 3 থেকে 3,500 রোগীকে প্রতিদিন চিকিৎসা সেবা দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। শফিক, এই ছিল সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সর্বশেষ খবর। ধন্যবাদ ইকরাম। আমরা এখন আছি চট্টগ্রামের বহির্গমন বিভাগে। এখানে আসলে এখন যখন বেলা বাড়ছে রোগীর সংখ্যাও কিন্তু ততই বাড়ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর রোগী এখানে আসা শুরু করেছে। শুধু যে চট্টগ্রাম মহানগরী বা তার আশেপাশের রোগী কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে তা কিন্তু নয়। যেহেতু এটি বৃহত্তর চট্টগ্রামের মধ্যে একমাত্র এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেই জন্য আমরা দেখেছি নোয়াখালী, লক্ষ্মীপুর সহ, ফেনী সহ বিভিন্ন জায়গা থেকে রোগীরা কিন্তু নির্ভর করে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের এই বহির্গমন বিভাগের উপর, যারা এখানে আসলে চিকিৎসা করাতে আসেন। তো সকাল থেকে আমরা যেটি দেখছি, আমরা যখনই এসেছি এরপর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি নোয়াখালী থেকেও কিছু রোগী এসেছে, তবে এখানে রোগীদের মধ্যে কিছুটা ক্ষোভ বা বিভ্রান্তি বিরাজ করছে। সেক্ষেত্রে তারা বলছে যে গতকাল তারা তাদেরকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় অনুসারে তারা এখানে এসেছেন, কিন্তু এখানে ডাক্তার নেই। এরকম বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। তারা বলছে তাদেরকে যে 5-6 দিন আগে ডাক্তারের যে শিডিউল দেওয়া হয়েছিল সেই শিডিউল অনুসারে তারা 5-6 দিন ধরে এখানে আসছেন, কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেই চিকিৎসা সেবা এখনো তারা পাননি। আর আরেকটি বিষয় হচ্ছে এখানের বহির্গমন বিভাগের যে সুযোগ সুবিধাগুলো, বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনা আমরা দেখেছি এখানে একদমই নাজুক অবস্থায়। সেক্ষেত্রে এই যে টয়লেটগুলো আছে সেখানে কিন্তু একদমই পানি নেই। তো সেক্ষেত্রেও অনেক সমস্যায় পড়তে হচ্ছে, এমন অভিযোগ আমাদেরকে করেছেন এখানে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তারা। আর এখানে যারা ডাক্তার রয়েছেন বা এখানে যারা চিকিৎসা সেবা দেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এই চট্টগ্রাম মেডিকেল কলেজে অন্যান্য যেসব বিভাগ রয়েছে সেসব বিভাগের মতো এখানেও কিন্তু এখানে সমস্যা রয়েছে। বিশেষ করে জনবল সংকট একটি রয়েছে। যে পরিমাণ রোগী এখানে প্রতিদিন আসে, বিশেষ করে 2,500 থেকে 3,000-এর মতো রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু এখানে এত জনবল সংকট নেই, এত ডাক্তার নেই যে তাদেরকে প্রতিদিন এখানে চিকিৎসা সেবা দিবে। তারপরও যে জনবল সংকট, যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে কিন্তু তারা সাধ্যমতো চেষ্টা করে এখানে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসে সেই চিকিৎসা সেবা প্রদান করার জন্য। তো আমরা এখানে দেখেছি আরেকটি বিষয় হচ্ছে এখানে রয়েছে দালালরা, বিশেষ করে দালালদের খপ্পরে যদি রোগীরা পড়ে তো সেক্ষেত্রে যারা দালালদের শরণাপন্ন হয় সেক্ষেত্রে তারা হয়তো আগে ডাক্তার দেখাতে পারে, আর যারা দালালদের শরণাপন্ন হতে পারে না সেক্ষেত্রে তাদেরকে কয়েকদিন পর্যন্ত লাইন দিয়েও কিন্তু তারা ডাক্তারদের চিকিৎসা সেবা পাওয়া যে বিষয়টি রয়েছে সেটি তারা কাঙ্ক্ষিত সেবাটি পান না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের বহির্বিভাগ থেকে সর্বশেষ খবর। শফিক। দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সমস্যা এবং ভোগান্তির কথা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টাররা। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানাচ্ছিলেন মাহমুদ রাকিব, সিলেটের ওসমানী থেকে ইকরামুল কবির এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। রাজধানীর করাইল বস্তি থেকে গুলশান বনানী পারাপারে নৌকা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সেখানকার লাখো মানুষ। বেকার হয়ে পড়েছেন শতাধিক মাঝি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। তাই দ্রুত পারাপারের 4টি খেয়াঘাট খুলে দেওয়ার দাবি তাদের। এদিকে নিরাপত্তার কথা বলে এ পথে নৌ চলাচল বন্ধ করে দেয়া হলেও বিকল্পভাবে পারাপার নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে। সালাউদ্দিন মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বৈঠা নেই মাঝির হাতে, প্রায় 1.5 মাস ধরে তাই বেকার বসে থাকা। চরম অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় শতাধিক পরিবার। বলছে রাজধানীর করাইল বস্তি থেকে গুলশান বনানী যেতে খেয়া পারাপারের মাঝিদের কথা। নিরাপত্তা ইস্যুতে গত মাসে হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় 4টি ঘাট। সরকারের কোনো নিরাপত্তার দরকার হয় তো ওভার চেকপোস্ট আছে, আর এবারও কিছু নিরাপত্তা ব্যবহার করুক। এখন এই ঘাট বন্ধ হয়েছে প্রায় 1.5 মাসের মতো হয়েছে, মানে আমরা অন্য ইনকাম নাই। শুধু মাঝিরাই নয়, করাল বস্তিতে বসবাসরত প্রায় 50,000 পরিবারের অধিকাংশই যাতায়াতের মূল ভরসা নৌপথে।
কারণ মহাখালী হয়ে বিকল্প পথে যেতে পাড়ি দিতে হয় 2 থেকে 3 কিলোমিটার অতিরিক্ত পথ, গুনতে হয় অন্তত 10 গুণ অর্থ। স্বভাবতই বিপাকে পড়েছে এখানকার কয়েক লাখ মানুষ। এর মধ্যে বেশিরভাগ ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী আর রোগীদের। আমাদের বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করেছে অলরেডি, অনেক দূর হয়। আমরা আগে নৌকা দিয়ে যেতাম, এখন ঘোড়া দিয়ে যাই। যদি পড়ে যাই এটা একটা ভয়ের ব্যাপার না? গত মাসে এক মহিলা ডেলিভারি হবে, বাচ্চাটা মারা গেছে শুধু একমাত্র আমরা মেডিকেল না নেওয়ার কারণে। 3000 টাকা বলে আমরা রিক্সা ভাড়া দেই, 2000 টাকা আমরা বাল বাচ্চা লয়ে খামু না, ঘর ভাড়া দিব। এদিকে নৌকা চলাচল বন্ধ করলেও বিকল্প পথে অনেকটা ঝুঁকি নিয়েই ভেলার মাধ্যমে পারাপার হচ্ছেন অনেকেই। আর এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলে নিরাপত্তা ইস্যুতে খেয়া পারাপার বন্ধ করা হয়েছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। করাইল থেকে 4টি ঘাটে প্রায় 100 নৌকা প্রতিদিন চলাচল করত। হলিয়াটিজম ট্র্যাজেডির পর অনেকটাই পরিবর্তন এসেছে গুলশান বনানী এলাকার দৃশ্যপটে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাজপথে নামানো হয়েছে ঢাকার চাকা, চলছে বিশেষ রিক্সা। তেমনি এই ঘাটগুলো পুরোপুরি বন্ধ না করে দিয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তা বিশেষ কোনো পদ্ধতিতে আবার চালুর দাবি এলাকাবাসীর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। খুলনার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন নির্বিকার। আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সেখানে তারা কিছুক্ষণ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও নতুন কমিটির অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। অপরাধী সহজে শনাক্ত করতে এবং অপরাধ প্রবণতা কমাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। আর এমন সিদ্ধান্তকে সময় উপযোগী হিসেবে দেখছেন নগরবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে গ্রেপ্তারের ভয়ে অনেকেই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন না। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কখনো রাজনীতির মাঠ দখল করতে প্রতিপক্ষের ওপর হামলা, কখনো চুরি বা ডাকাতি কিংবা পুলিশের উপর চড়াও হওয়ার কারণে দেশব্যাপী খবরের শিরোনামে উঠে এসেছে রাজশাহী বহুবার। এসব সমস্যার সাথে সম্প্রতি নতুনভাবে যোগ হয়েছে জঙ্গি ইস্যু। এজন্য নগরবাসীর নিরাপত্তার স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশন প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে 26টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত মেয়র জানালেন, তারবিহীন অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ দ্রুত শুরু করা হবে। জননিরাপত্তার স্বার্থেই এবং মহানগর পুলিশকে হেল্প করার জন্যই আসলে আমাদের এটি করা আর কি। তো এটি রেডিও লিঙ্ক, এটা তার ছাড়া কিন্তু, এবং অত্যাধুনিক ক্যামেরা হবে। বর্তমান প্রেক্ষাপটে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে করে নগরবাসী। প্রত্যেকটা পয়েন্ট আমরা সিসি ক্যামেরা দিয়েছে, তো আশা করি এতে আমাদের অনেক সন্ত্রাস নির্মূল হবে। যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো সিসি ক্যামেরার ভেতরে অনেক কিছু ধরা পড়বে, মানুষের ভয় থাকবে যে আমার এটা আইডেন্টিফাই করার জন্য একটা রাস্তা তৈরি আছে। আরএমপির শীর্ষ কর্মকর্তার মতে, এতে অপরাধ প্রবণতা কমে আসার পাশাপাশি অপরাধীদের শনাক্তে সহায়ক ভূমিকা পালন করবে অত্যাধুনিক এসব ক্যামেরা। একটা হলো প্রিভেনশন করবে অপরাধীদের অপরাধ করা থেকে, আর অপরাধ হয়ে গেলে সেখান থেকে আমরা অপরাধীদেরকে শনাক্ত করতে পারবো সিসিটিভির রেকর্ড থেকে। এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হয়েছে 10 লাখ টাকা। এছাড়া আরও 20টি পয়েন্টে এই ক্যামেরা বসানোর ব্যয় ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে কোনো দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রি নিয়ে গতকাল রাজশাহীতে খাদ্য অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করার আহ্বান জানান মন্ত্রী। খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে যে কোনো অনিয়ম ও দুর্নীতি রোধে কঠোর অবস্থানে সরকার।
এ লক্ষ্যে মঙ্গলবার রাজশাহীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, এ কর্মসূচি নিয়ে কেউ দুর্নীতি করার চেষ্টা করলে সে যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। কোনোভাবেই এই কর্মসূচিকে বিতর্কিত এবং দলীয়করণ না করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। পত্রপত্রিকায় বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, আমরা অভিযোগ দিয়েছি, অনিয়মের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, দলীয়করণের অভিযোগ। আমরা অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নিয়েছি, তদন্ত করেছি। 51 জনের ডিলারশিপ আমরা বাতিল করেছি। কে কোন দল করেন সেটা আমরা বিবেচনা বিষয় না, অপরাধী আমরা অপরাধী হিসেবে তাকে ট্রিট করেছি। কোন রকম অনিয়ম এই কর্মসূচিতে সহ্য করা হবে না। মাননীয় সংসদ সদস্য সহ সকল জনপ্রতিনিধির প্রতি আমি আহ্বান জানাবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কর্মসূচিকে বিতর্কিত করবেন না, এই কর্মসূচিটাকে দলীয়করণ করবেন না। খাদ্যবান্ধব কর্মসূচিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারলে আগামী নির্বাচনে জয় সহজ হবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 5 টাকা না কয় টাকা কেজিতে চাল খাওয়াচ্ছে ভারতে, দেখেন না একবারের পর বারবার ক্ষমতায় আসতেছে। এই কর্মসূচি আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে যদি এই কর্মসূচিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের 50 লাখ হতদরিদ্র পরিবারকে 10 টাকা দরে মাসে 30 কেজি চাল দেবে সরকার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঝিনাইদহে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় মূল আসামি লিটু হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু হাত বোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হয় লিটু। পরে সেখান থেকে ছুরি এবং 3টি হাত বোমা সহ লিটুকে গ্রেপ্তার করা হয়। সোমবার ঝিনাইদহ শহরে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মেয়েটির বাবা লিটু সহ 5 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় 2 আসামিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইলে ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় শহরের রূপগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় সাংগঠনিক কাজে শহরের মুস্তারি কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় 7 থেকে 8 জনের একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা এ ব্যাপারে অনুসন্ধান করে তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। বরিশালে খালেদ হোসেন টিপু নামে এক মাছ ব্যবসায়ীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত 9টার দিকে নগরীর কাঠপট্টি এলাকায় ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাছ ব্যবসায়ী খালেদ হোসেন টিপু পরিবারের কারো মোবাইলে ফোন রিসিভ না করায় তার বাসায় যায় ছোট ভাই মনসুর। সেখানে খালেদ হোসেন টিপুকে চেয়ারে হাত পা বাঁধা এবং গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পায় সে। তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাসায় আসি, উঠি দেখতেছি যে আমার দরজার চিটকিনে লাগানো, লাইটটা অফ ছিল বাসার মধ্যে। খুলে দেখতেছি যে আমার ভাই চেয়ারের সাথে হাত পা সব বাঁধানো, গলায় রশি পেঁচানো। মার্ডার মনে হচ্ছে, অবশ্যই মার্ডার এটি। তদন্ত করে বের করতে হবে যে আসলে কিভাবে এটি হলো, কারার পিছনে ইনভলভ আছে। এই মুহূর্তে ইট ইজ টু আর্লি টু কমেন্ট। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরের কালকিনিতে সরকারি 22টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, কমছে শিক্ষার্থীর সংখ্যা, অভিযোগ করেও মিলছে না সমাধান। খুলনার শিবসা, পশুর এবং চুনকুড়ি নদী থেকে গত 1 মাস ধরে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এ কারণে নদীর দুপারে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়াভাবে চলছে এই কর্মকাণ্ড। এলাকাবাসীর অভিযোগ, তাদের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে জানালেও এ বিষয়ে কোনো সমাধান হয়নি। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি।
খুলনার দাকপ ও বটিয়াঘাটা উপজেলা সীমান্তে শিবসা, পশুর ও চুনকুড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে, রামপাল ও মোংলায় গড়ে ওঠা বিদ্যুৎ ও গ্যাস প্ল্যান্টের জায়গা ভরাটের জন্য প্রতিদিন গড়ে 25টি ড্রেজারের মাধ্যমে 25 লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এসব শিল্প প্রতিষ্ঠানের জন্য ঘষিয়াখালী চ্যানেল খননের বালু নেওয়ার অনুমোদন থাকলেও দূরত্ব ও খরচ কম হওয়ার কারণে এসব নদী থেকে প্রশাসনিক অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একই স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীগুলোর দুপাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রশাসনের নিরাপত্তায় এলাকাবাসী প্রতিবাদ করলেও থেমে নেই এই কার্যক্রম। টিওনার সাহেব তাদের ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাদের 50,000 টাকা জরিমানা করেছে। 2 ঘন্টা পরে আবার এসে ডেরেজারে বালি কাটতেছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, সাইডে একটা সাইক্লোন আছে তাও ভেঙে যাওয়ার পথে। তাছাড়া আমাদের রাস্তার সাইডে যে সমস্ত বাড়িঘর আছে এগুলো সব মানে হুমকির সম্মুখীন হয়ে গেছি আমরা। এখন বন্যা নিয়ন্ত্রণের একটা বাদ হয়েছে, এখন যদি সব ভেঙে যায় আমাদের পরে ঘর বাড়ি বাঁধার জায়গা নেই। এই মুহূর্তে যদি এই সরকার এই বালি কাটা বন্ধ না করে তাহলে আমাদের এই গ্রাম সাজানো গ্রাম থাকবে না। দায়িত্বশীল কাউকে না পাওয়া গেলেও কর্মরত শ্রমিকরা জানান, মালিকপক্ষ অনুমতি নিয়েই বালু উত্তোলন করছে। তারা যে বলে অনুমতি নাই, অনুমতি তো আছে ঠিকই, কিন্তু দেখা হয়েছে আমরা মাল কাটতে আছি। অনুমতি এরা ম্যানেজার বলছে আছে, তাই জন্য কাটতে আছি। অনুমতি থাকলে তারা আমরা কাটতে পারতাম না। অনুমতি মাঝখানে পাই নাই, ঠিক আছে। এখন আবার কোনো সমস্যা করতে আছে না প্রশাসনে, এখন আমরা কাটতেছি। অনেক মানুষের লড়াই, পুলিশে ধাবড়ায়, তারপর আমাকে চাকরি করার আগে আবার দৌড়ে যাইতে হয়, আবার পরে সাইড ঠিক হয় ওই সময় আবার আমগো নামায়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ড্রেজিং বন্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে, অচিরেই এ কাজ বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিলেই তারা পালিয়ে যায়, আবার আমরা যখন চলে আসি তারা আবার অভিযান ওখানে বালি কাটা শুরু করে। এই জন্য আমরা ডিসি স্যারের সাথে আলোচনা করে আমরা অচিরেই সাংঘাতিকভাবে পদক্ষেপ নিব। এলাকাবাসীর দাবি, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে দাকপ ও বটিয়াঘাটা উপজেলার অন্তত 4টি গ্রাম এখন ভাঙনের হুমকিতে পড়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। জয়পুরহাটে যুবলীগ নেতা সিরাজুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাফিন গুলিতে নিহত হয়েছেন। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে মারা যায় এই শীর্ষ সন্ত্রাসী। র্যাব জানায়, গত রাতে সদর উপজেলার দাদরাজন্তি গ্রাম এলাকায় সন্ত্রাসীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শাফিন নিহত হন। শাফিনের বিরুদ্ধে 6টি হত্যাসহ 10টি মামলা আছে বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। হাড়গোড় সহ পশুর ফেলে দেয়া উচ্ছিষ্টাংশ থেকে তৈরি হয় ওষুধ সহ বিভিন্ন শিল্পে ব্যবহার্য পণ্য ও উপকরণ। তবে এসব সংগ্রহে মাঠ পর্যায়ে নেই প্রশিক্ষিত জনবল। অথচ একটু নজর দিলেই পৃথক একটি শিল্প হিসেবে গড়ে উঠবে পশুর উচ্ছিষ্ট পুনর্ব্যবহারের এই খাত, এমন অভিমত বিশেষজ্ঞদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্তূপ করে রাখা পশুর এই হাড়গোড় রোদে শুকিয়ে মেশিনে ভেঙে পাঠানো হবে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। তৈরি হবে শেভিং ফোম, শৌখিন বোতাম চিরুনি সহ খাদ্য ও ওষুধ শিল্পের দরকারি উপকরণ জিলেটিন। কয়েক বছর আগেও ওষুধ শিল্পে প্রয়োজনের সবটুকু জিলেটিনই আমদানি করা হতো, আর বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার 80% মিটছে এসব হাড়গোড় থেকে দেশে প্রস্তুত জিলেটিনে। রপ্তানিও হচ্ছে বিশ্ববাজারে। জিলেটিন এবং ক্যাপসুল শেল, এটা হাড্ডির থেকে আমরা ফাইনাল প্রসেস পর্যন্ত 700 টাইমস আমরা ভ্যালু অ্যাড করতে পারি। ক্যাপসুল শেলের ডিমান্ড 80% আমরা পূরণ করে থাকি। করে বাংলাদেশের বাইরে আমরা ক্যাপসুল শেল এবং জিলেটিন দুটোই রপ্তানি করে থাকি। তাতে করে ফরেন কারেন্সি সেভ হচ্ছে। হাড় ছাড়াও পশুর রক্ত থেকে তৈরি হয় আয়রন সমৃদ্ধ ওষুধ, খাদ্যে ব্যবহৃত রং ও প্রসাধনী উপকরণ। নাড়িভুঁড়ি আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে তৈরি হয় বাদ্যযন্ত্রের তার, অপারেশনের সুতা, ফুডকেজ সহ নানা পণ্য। তবে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এসব সংগ্রহ ও প্রাথমিক সংরক্ষণে বিশেষ কোনো ধারণা নেই মাঠ পর্যায়ের কর্মীদের। এটা তো অনেক গন্ধর কাজ, নোংরা কাজ। ছোট করে দেখাবে নিয়ে আমাদের জীবিকা অর্জন হয়, যেহেতু এটা আমাদের করতেই হবে। এখন যেভাবে চলতেছে এটা আরো পরিষ্কার হবে, আরো উন্নতমান হবে। একজন যেমন শিখায় আমারে, এটা লাভজনক আরো বেশি হবে। এদিকে পরিবেশের দূষণ আর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, পশুর উচ্ছিষ্টাংশ ব্যবহারে পরিকল্পিত পরিবেশ বান্ধব উদ্যোগ নিলে চামড়া শিল্পের পাশাপাশি এটিও গড়ে উঠবে নতুন একটি শিল্প খাত হিসেবে। এই উচ্ছিষ্টগুলো যদি আমরা সঠিকভাবে কালেকশন করে এবং সেটাকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটা থেকে যদি আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে একদিকে যেরকম পরিবেশের যে দূষণ বিপর্যয়, সেটা থেকে যেমন আমরা
মুক্ত হতে পারি। একইভাবে সেখানে অনেক কর্মসংস্থান হতে পারে এবং এক্ষেত্রে একটা নতুন খাত তৈরি হয়, যেটা আমাদের দেশে এটা বেশি করে সম্ভব, কারণ এখানে প্রচুর পরিমাণে পশু জবাই হয়। বর্তমানে শুধু রাজধানীর হাজারীবাগ এলাকাতেই পশুর উৎকৃষ্টাংশ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন 2,500 থেকে 3,000 শ্রমিক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কাতারে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ফিফার বিরুদ্ধে এক বাংলাদেশির মামলা দায়েরের কারণে বিপাকে পড়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের নির্মাণ শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া এবং চুক্তিভিত্তিক কাজে বাধ্য করার জেরে 10 অক্টোবর এই মামলা করেন নাদিম শরীফুল আলম। তবে বাংলাদেশ কাতার দ্বিপক্ষীয় সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 10 অক্টোবর নেদারল্যান্ডস ভিত্তিক ট্রেড ইউনিয়ন কর্পোরেশনের সহায়তায় সুইজারল্যান্ড জুরিখে ফিফার বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশি শ্রমিক নাদিম শরীফুল আলম। গণমাধ্যমে এ খবর প্রকাশের পর কাতারের নাগরিকরা বাংলাদেশিদের সাথে বিরূপ আচরণ শুরু করেছে বলে অভিযোগ প্রবাসী শ্রমিকদের। বাংলাদেশি শ্রমিকদের ধরপাকড় সহ যে কোনো মুহূর্তে ভিসা বন্ধ করা হতে পারে বলেও আশঙ্কা তাদের। ফিফার বিরুদ্ধে উনি যে মামলা করেছেন, এই মামলার জন্য আমাদের বাংলাদেশি শ্রমিকদের উপর অনেক প্রভাব পড়তেছে। আরবিরা অনেক গালিগালা মন্দশব্দ আমাদের উপর শুরু করে দিচ্ছে। এদিকে ফিফার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের এই মামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি কমিউনিটির নেতারা। আর নাদিম কেন এই মামলা করেছে তা খতিয়ে দেখে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। এই লোককে এবং কেন সে উদ্যোগটা নিচ্ছে, কার উন্দন ছিল তার পিছনে, সেটা খতিয়ে দেখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমি একটু আকুল আবেদন বা অনুরোধ জানাচ্ছি। ফিফার বিপক্ষে বাংলাদেশি নাগরিক যে কমপ্লেন করছে, যে কেস করছে, সেটা আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য কাতারে যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা সকলেই খুবই উদ্বিগ্ন প্রকাশ করছে। আমরা মামলাটির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রীর সাথে দেখা করার কথা জানান কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, এ ঘটনায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এই ব্যাপারে কিন্তু এমবাসি বা আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা ওনাকে, মন্ত্রীকে, কাতারের মিনিস্টারকে এটাও বললাম যে বিভিন্ন সময়ে আমরা স্পোরেডিক্যালি, সেপারেটলি, আইসোলেটেডলি কিছু অভিযোগ পাই এবং সেটা আমরা সাথে সাথে কাতারের কর্তৃপক্ষের নজরে আনি এবং তারা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন। আমরা আশা করি এটা বাংলাদেশ কাতারের সম্পর্কের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না। বিভিন্ন গণমাধ্যমে নাদিমের বয়স 21 বছর উল্লেখ করা হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি জুরিখ ট্রেড কোর্টে দায়ের করা ওই মামলায় নাদিম অভিযোগ করেন, কাতারে যাওয়ার পরপরই সেখানকার কর্তৃপক্ষ তার পাসপোর্ট কেড়ে নেয় এবং খারাপ পরিবেশে 1.5 বছরের চুক্তিতে কাজ করতে বাধ্য করায়। সময় সংবাদ, কাতার। মাদারীপুরের কালকিনি উপজেলার 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর এসব বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন কোমলমতি শিশুরা। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত এবং মৌখিকভাবে এ ব্যাপারে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর জনপ্রতিনিধিদের দাবি, এ অবস্থায় দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য এবং সাদাত আকানের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। 1996 সালে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের 175 নম্বর নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 16 বছর পর 2013 সালে এমপিওভুক্ত হয় এটি। গত 2 বছর ধরে বিদ্যালয় ভবনটির বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। একই অবস্থা পাশের 118 নম্বর একতা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে পাশের একটি টিনের ঘরে পাঠদান চলায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্কুলে ফাটল দেখা দিচ্ছে, আমরা ক্লাস করতে ভয় পাই। বৃষ্টির কারণে আমরা লেখাপড়া করতে পারি না, কখন আমাদের মাথার উপর ছাদ ভেঙে পড়ে, আমরা ভয়ে থাকি। টিনের চাল দিয়ে জল পড়ে, বই খাতা ভিজে যায়, আমরা লেখাপড়া করতে পারি না। স্কুলের ভবনটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়ের করুণ অবস্থা উপজেলা শিক্ষা অফিসে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। শিক্ষা অফিস, ইঞ্জিনিয়ার অফিসে আমি ভবনের ছবি সহ তথ্য দিয়েছি, আশ্বাস দিয়েছে, কিন্তু এখন তো নতুন ভবন আসে নাই। ছাত্রদের পড়াশোনা লেখাপড়া খুবই সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব দ্রুতভাবে আমি নতুন ভবনের জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ের নাম তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আমাদের যে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় আশ্বাস দিয়েছেন, আমরা চেষ্টা করতেছি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির মাধ্যমে যেগুলো জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ
খারাপ অবস্থা আছে সেগুলোর রেজলিউশন করে আমাদের পরিকল্পনা উন্নয়ন শাখায় প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রেরণ করেছি। মাদারীপুরের কালকিনি উপজেলায় 193টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। যশোরের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। তবে টানা বর্ষণেও উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় বাজারে মূলা বাদে অন্য সবজির যোগান কম। এতে পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বেশি দাম হওয়ায় দারুণ খুশি কৃষকরা। জুয়েল মৃধার তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি বিভাগের তথ্যানুযায়ী প্রতি বছর রবি মৌসুমে যশোরে 3 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। এছাড়া আগাম উৎপাদন হয় প্রায় 60,000 মেট্রিক টন সবজি। উৎপাদিত এই সবজির 1/3 স্থানীয় চাহিদা পূরণ করে। বাকি সবজির সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। 2 মাস আগে প্রবল বর্ষণে কিছুটা ক্ষতি হলেও এখন যশোরের 7 মাইল, বাড়িনগর, চূড়ামুনকাঠি, বাঘারপাড়ার খাজুরা, কোদালিয়া সহ বিভিন্ন উপজেলার মাঠের পর মাঠ আগাম শীতকালীন সবজিতে ভরা। ক্রেতাদের চাহিদা মেটাতে ইতোমধ্যে তা বাজারে আসতে শুরু করেছে। আর ভালো দামও পাচ্ছেন কৃষকেরা। 4 বিঘা মতো মূলা চাষ করছিলাম, তাতে 18-20 টাকা এরকম বিক্রি হচ্ছে। এই দামটা যদি আগামী 1 মাস যাবত থাকে তাহলে আমাদের খরচা কিছুটা উঠায় হয়তোবা কিছুটা লাভের মুখ দেখতে পারবো। কৃষকেরা জানান বর্ষায় বেগুন, সিম সহ বিভিন্ন সবজির ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে সবজির যে দাম তা অব্যাহত থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। বৃষ্টির পরে নতুন করে যা উঠতেছে তাতে দাম ভালো, হয়তো ক্ষয়ক্ষতিটা অনেকটা পোষায় যাবে। কৃষকদের তত ফলন আসছে না বলে দাম বৃদ্ধি, যে দাম বেচছে তাতে মোটামুটি পোষাচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানালেন বর্ষার ক্ষতির কারণে বাজারে মূলার যোগান বেশি। তাছাড়া অন্য যেসব সবজি আছে তারও দাম চড়া। মূলটা বেশি আসছে, কিছু সিম কিছু বেগুন আসছে, সীমিত আসার কারণে তার দাম অধিক। অন্যান্য মাছ যে মাছটা খেয়েছে এই মাছটাই মূলই আপনার চাষি উন্নতি করতে পারবে। জেলায় এবার প্রায় 3000 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ করা হয়েছে। এছাড়া প্রায় 15,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নিয়ে চাষাবাদ শুরু হয়েছে। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। সিরিয়া ইস্যুতে হিলারির পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় তিনি অভিযোগ করেন বর্তমান মার্কিন সরকার আইএস নির্মূলের চেয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতেই বেশি আগ্রহী। ট্রাম্প আরও বলেন হিলারি নির্বাচিত হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র। এমনকি হিলারি কখনোই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আলোচনাও করতে পারবেন না বলে মন্তব্য করেন ট্রাম্প। ওবামার স্বাস্থ্যনীতি সমালোচনা করে তিনি প্রতিশ্রুতি দেন জয়ী হলে সবার উন্নয়নে এতে বেশ কিছু পরিবর্তন আনবেন। এদিকে তাকে সমর্থন দেয় বিষয়ে খোদ রিপাবলিকান দলেই মতপার্থক্য দেখা দেয় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। অপেক্ষার পালা শেষ। ফুটবল প্রেমীদের জন্য উত্তেজনার পসরা সাজিয়ে ম্যানচেস্টার ডার্বি নিয়ে হাজির 2 ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। 173তম ম্যানচেস্টার ডার্বির মঞ্চ ওল্ড ট্রাফোর্ডে। লিগ কাপের চতুর্থ কাপে 2 দলের এই হাই ভোল্টেজ লড়াই শুরু হবে আজ রাত 1টায়। ম্যানচেস্টার ডার্বি, ম্যানচেস্টার শহরের 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। শুরুটা 1881 সালের 12ই নভেম্বর। শুরুতে এত ঝাঁঝালো না হলেও সময়ের পরিক্রমায় শতবর্ষী এ লড়াইয়ে যোগ হয়েছে নতুন রূপ। ম্যানচেস্টার ডার্বি মানেই চিরপ্রতিদ্বন্দ্বী 2 দলের জমজমাট লড়াই, যার সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য ও মর্যাদা। মঞ্চ ওল্ড ট্রাফোর্ড কিংবা ইতিহাদ, যেখানেই হোক না কেন ম্যাচের বারুদের উত্তাপ ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। মাঠের লড়াইয়ের আগেই ওঠে চায়ের টেবিলের ঝড়। কে জিতবে মৌসুমের দ্বিতীয় ম্যানচেস্টার ডার্বিতে, সিটি না ইউনাইটেড? কে হাসবেন শেষ হাসি, গার্দিওলা নাকি হোসে মরিনহো? একসময় দুজন ছিলেন 2 চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কোচ। দুজনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতার আমেজের শুরু তখন থেকেই। সময়ের কাঁটা ঘুরে এবার দুজন 2 ইংলিশ ক্লাবের কোচের ভূমিকায়। তাই মাঠের লড়াইয়ের সঙ্গে ডাগ আউটে 2 হাই ভোল্টেজ কোচের স্নায়ুর লড়াইয়ের দিকেও চোখ থাকবে সবার। মৌসুমের প্রথম ডার্বিতে 2-1 গোলে জিতেছিল গার্দিওলার ম্যান সিটি। এবার কি প্রতিশোধের মিশনে সফল হবেন হোসে মরিনহো? ম্যানচেস্টার ইউনাইটেডের গেল কয়েক ম্যাচের পারফরমেন্স অন্তত তা বলছে না। মাত্রই লিগে চেলসির কাছে 4-0 গোলের লজ্জায় ডুবেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 4 ম্যাচের 3টিতেই জিততে পারেনি রেড ডেভিলরা। ইপিএল এর 9 ম্যাচ শেষে 4 জয়ে 14 পয়েন্ট নিয়ে 7ম স্থানে আছে মরিনহোর দল।
ড্র আর হারের বেড়াজাল ভেঙে ডার্বি জয় পারে ফুটবলারদের আত্মবিশ্বাসের তুঙ্গে তুলতে। মর্যাদার মঞ্চে জিততে তাই মরিয়া ইউনাইটেড ফুটবলাররা। ইনজুরির কারণে ডিফেন্ডার ফিল জোন্সকে এ ম্যাচে পাবেন না ইউনাইটেড কোচ। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে শিষ্যদের নিয়ে মাঠে নামবেন মরিনহো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা কম, আছে ভোগান্তির নানা অভিযোগও। চিকিৎসকদের সহানুভূতির অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রচুর উচ্ছিষ্টাংশ সংগ্রহে মাঠ পর্যায়ে নেই প্রশিক্ষিত জনবল। সুষ্ঠু তদারকিতে গড়ে উঠতে পারে আলাদা লাভজনক শিল্প, মত সংশ্লিষ্টদের। নিরাপত্তার অজুহাতে রাজধানীর করাইল বস্তি থেকে গুলশান বনানী পারাপারের নৌকা বন্ধ। বিপাকে লাখো মানুষ, বেকার শতাধিক মাঝি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। অপরাধী শনাক্তে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। এলাকাবাসীর স্বস্তি। এবং কাতারে ফিফার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের মামলার পর হয়রানির শিকার প্রবাসীরা। দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলছেন রাষ্ট্রদূত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।